টিবিএস পডকাস্টে স্বাগতম। সঙ্গে আছি আমি রকুনুজ্জামান মনি। ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে সারা দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে প্রতিবাদ, মিছিল ও সমাবেশ। অনলাইনেও সোচ্চার দেখা যাচ্ছে অনেককে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন থেকেও ধারাবাহিকভাবে আসছে বিবৃতি ও কর্মসূচির ঘোষণা। এদিকে ধর্ষণ মামলার আসামিদের পক্ষে কোনো আইনজীবী যেন আদালতে না দাঁড়ান, আসছে এমন দাবিও। তবে এর বিপক্ষেও মতামত দিচ্ছেন অনেকে। তারা বলছেন, হোক ধর্ষণ কিংবা হত্যা, কেউ অপরাধ করলে তার শাস্তি হতে হবে বিচারিক প্রক্রিয়ায়। এখন ধর্ষণ মামলার আসামিদের পক্ষে আদালতে আইনজীবী দাঁড়ানোর পক্ষে বিপক্ষে যে যুক্তিতর্ক চলছে তা আসলেই কতটা আইনসিদ্ধ, আজ আমরা কথা বলবো এসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর জামিলা আহমেদ চৌধুরী। আপনাকে স্বাগতম। যেভাবে প্রতিদিন ধর্ষণের খবর আসছে, একজন আইনের শিক্ষক হিসেবে এই মুহূর্তে দেশের আইনের শাসনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আইনি শাসনের ব্যাপারে আসলে সবাই যেটা বলছেন, অবশ্যই আমাদের আইনের শাসনটা খুব নাজুক একটা অবস্থায় আমরা আছি। এটা তো আসলে বলার কিছু নাই। এটা প্রশ্নটাই আমার কাছে আইনি শাসন কেমন অনুভূত হচ্ছে, প্রশ্নটাই আমার কাছে একটু ফ্রেজাইল প্রশ্ন মনে হচ্ছে। হ্যাঁ, জি, প্রশ্নটা আরেকটু প্রেসাইজ হলে ভালো হতো। ননদিলেস আমি আইনের শাসন অনেক বড় একটা কনসেপ্ট। সেই কনসেপ্টের একটা অংশ নিয়ে যদি আমি কথা বলি যে আইনের শাসনের মধ্যে অপরাধ যে বেড়ে যাচ্ছে এটাও একটা পার্ট। সো এই অপরাধের মধ্যে রিসেন্টলি আমরা দেখছি যে নারী কথিত অপরাধগুলো খুব বেড়ে যাচ্ছে, যেটা লাস্ট ফিউ ইয়ার্স আমরা এভাবে দেখি নাই। এইটা অনেকেই হয়তো বলবেন যে আমি এগুলো আসলে ইনফ্যাক্ট সবই পেপার পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় দেখা। অনেকে বলছেন এখন এগুলো বেশি কথা উঠে আসছে, কারণ মানুষ কথা বলতে পারছেন, সেই কারণে এগুলো এত বেশি ব্যাপকতা পাচ্ছে, মানুষ জানতে পারছেন। আগেও নাকি এগুলো হতো, কিন্তু কেউ ভয়ে যেতে পারতেন না। জি, আমার কাছে ইনফ্যাক্ট আসলে ব্যাপারটা সেরকম মনে হয় নাই। আই কুড বি রং, মাই অপিনিয়ন কুড, there is a huge chance that it could differ from others. ননদিলেস আমার কাছে এরকম মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে আগের চেয়ে এটা ড্রাস্টিক্যালি বেড়ে গিয়েছে। ওই যে কথা বলার স্বাধীনতার কথা যেটা বলা হচ্ছে, যে আগে এগুলো হতো কিন্তু কেউ স্বাধীন ভাবে বলতে পারতেন না দেখে আপনার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনারা যারা কাজ করছেন তারা সেটা জানতেন না। আমার কাছে সেরকম মনে হয় নাই। একেবারেই কিছু যে চাপা থাকে নাই তা আমি অস্বীকার করব না। কিছু তো অবশ্যই চাপা থেকেছে, কিন্তু ওই কিছু চাপা থাকার নেচার থেকে আমি যেটা বুঝতে পারি যে এখনের যে নেচারটা, মাইনের রেপ আগে কি হয় নাই, হয়েছে। এইবারের যে নেচারটা মাইনর রেপের, একটা ফ্যামিলি কনটেক্সটে গিয়ে একটা রেপ, তারপরে অন্যার যে কথাগুলো ইদানিং আসছে, আদার দেন রেপের বাইরে গিয়ে মেয়েদের চলাফেরা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, মেয়েরা কিভাবে চলবেন ফিরবেন এগুলা বলা হচ্ছে। এগুলো আসলে একটা মানুষকে যদি আপনি কনস্টিটিউশনাল রাইট একদিকে দেন, রাইট টু লিবার্টি বলছেন আপনি কনস্টিটিউশনাল রাইটে, এটা আমাদের আনফেটার্ড আনকন্ডিশনাল রাইট। সো আমার রাইট টু লিবার্টি আছে অন দ্য ওয়ান হ্যান্ড, আমার সবচেয়ে বড় রাইট যেটা আমার কনস্টিটিউশন দিয়েছে, আমার প্যারেন্ট ল, আমার মাদার ল দিয়েছে, আমার সুপ্রিম ল দিয়েছে। অন দ্য আদার হ্যান্ড আমাকে বলা হচ্ছে আমি এইভাবে চলতে পারবো না, এভাবে চলতে হবে, আমাকে অন্য এইভাবে করতে হবে, একটা মেয়েকে এইভাবে করে থাকতে হবে। This is completely contradictory with the constitution, right to liberty. So আইনের শাসনের কথা বলতে গেলে তো আসলে অনেক বড় ব্যাপার। ম্যাম, আমি আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশের প্রচলিত আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কি এবং অপরাধ প্রমাণিত হলে রায় কতদিনের মধ্যে কার্যকর হয়? ধর্ষণের শাস্তি তো আসলে বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া আছে। আমাদের পেনাল কোডে একরকম আছে, আর স্পেশাল ল আমাদের নারী শিশু নির্যাতন দমন আইন 2000 এ আরেক রকম ভাবে দেয়া আছে। পেনাল কোড যখন সাফিসিয়েন্ট ছিল না, পেনাল কোডের 376, সেই শাস্তির পর্যাপ্ত ছিল না দেখি তো নারী শিশু নির্যাতন দমন আইনে
স্পেশাল ল হিসাবে রেপটা ঢুকানো হলো। সেখানেও শাস্তির মেয়াদ বিভিন্ন ভাবে দেয়া আছে। যদি রেপে কেউ মারা যান, শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত আছে, যাবজ্জীবন তো আছেই, যাবজ্জীবনের ব্যাপার আছে, 14 বছরের ব্যাপার আছে। পাশাপাশি মনিটারি মানে ফিজিক্যাল পানিশমেন্ট ছাড়াও মনিটারি পানিশমেন্ট আছে। সো পানিশমেন্ট, আমি যেটা একটু আগেই বলছিলাম, পানিশমেন্টের দিক দিয়ে আমি অবভিয়াসলি বলবো আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনে যে পানিশমেন্ট রাখা হয়েছে এটা যদি ইমপ্লিমেন্ট করা যেত, শাস্তি হিসাবে এটা কম শাস্তি না। একটা মানুষের মৃত্যু রেপ করতে গিয়ে যদি উনি মারা যান, তাকে ডেথ পেনাল্টি দেওয়া হচ্ছে, এনাফ পানিশমেন্ট। অনেক দেশে তো ডেথ পেনাল্টি নাই, কেই দেওয়া হয়েছে, সেখানে আমাদের ডেথ পেনাল্টি আছে। আর যদি উনি মারা না যান, প্রমাণ করা যায়, তাহলে বিয়ন্ড রিজনেবল ডাউটের যে ইস্যুটা আছে, আসলে ওখানে কিছু তো ইস্যু থেকেই যায়, এগুলো এই ডিবেট গুলো সবসময়ই রয়ে যায়, যার কারণে আমাদের আসামিরা অনেক অংশেই ছাড়া পেয়ে যান। তারপরেও যদি প্রমাণ করা যায়, যেমন কিছু কিছু কেস তো আসলে প্রমাণ করাটা খুব কঠিন কিছু না, যেমন বর্তমান যে কেসগুলো নিয়ে কথা হচ্ছে, এগুলোতে তো হাতে নাতে যেখানে ধরা পড়েছে একটা ডিরেক্ট এভিডেন্স আছে, এখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেরও প্রয়োজন হচ্ছে না। তো সেই সব জায়গাগুলোতে তো আমরা সেগুলোকে কেন আবার প্রলং করি, এরপরেও কেন সেগুলাকে আরো লিঙ্গারিং করি, আমি জানি না। আমার কাছে মনে হয়েছে এখানে আমাদের ত্রুটি আছে, এখানে আমাদের কিছু প্রসিডিউরাল রিফর্ম আনা দরকার আমাদের আইনে। সেই প্রসিডিউরাল রিফর্মের প্রেক্ষিতেই সম্ভবত আমাদের একটা কথা উঠেছে যে যে বর্তমানে যে এই আইনটা যেমন নন বেইলেবল অফেন্স, কিন্তু বেইল তো আসলে ইভেন মার্ডারও নন বেইলেবল অফেন্স, কিন্তু বেইল যেহেতু চাইলে আপনি যদি জাজকে আপনি কনভিন্স করতে পারেন, তো অ্যাজ এ ম্যাটার অফ রাইট আপনি বেইল চাইতেই পারেন। তো কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমাদের আরেকটু রেস্ট্রিক্টেড, আরেকটু লিমিটেড হওয়া উচিত বেইলের ক্ষেত্রে। যেগুলো নন বেইলেবল অফেন্স, যেগুলো আমাদের খুব হেনিয়াস ক্রাইমস লাইক এই রেপ কিংবা অফেন্সেস এগেইনস্ট উইমেন্স ডিগনিটি, মডেস্টি, এই জাতীয় অফেন্স গুলোতে আসলে আমাদের আরেকটু শক্ত না হলে, মানে শক্ত বলতে বোঝাচ্ছি না শাস্তির দিক দিয়ে তো শক্ত অবশ্যই আছে, আমি শক্ত বলতে বোঝাচ্ছি আমাদের প্রয়োগের দিক দিয়ে শক্ত হওয়াটা খুব জরুরি। প্রয়োগটা করা দরকার। আর যেটা ইমপ্লিমেন্টেশনটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, সেকেন্ডলি আমি গুরুত্ব দিচ্ছি ডিটারেন্ট এফেক্টটা। ইমপ্লিমেন্টেশনটা যেন এমন হয়, একটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে ইমপ্লিমেন্ট করে ফেললে একটা ইমপ্লিমেন্টেশন একটা প্রভাব সমাজের উপরে পড়ে, যে খুব লম্বা সময় নিলাম না, ওই যে জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড, ওরকম একটা ব্যাপার অনেক সময় ঘটে গেলে মানুষের মধ্যে এখন যে অনুভূতিটা আমাদের মধ্যে কাজ করছে, ইমোশনটা কাজ করছে, এইটা অনেক সময় কাজ করে না। তো পরিপ্রেক্ষিতে আমি বলবো যে ম্যাম আপনি আসলে এই সেন্সিটিভ কেসগুলোতে, রেপ কেসগুলোতে কিংবা যে কোনো সেন্সিটিভ কেসগুলোতে আমাদের জিনিসগুলোকে ট্রিব্যুনালে খুব ফাস্ট ট্র্যাক ওয়েতে যদি করা যায়, যাতে মানুষের মধ্যে যখন খুব ইমোশন, মানুষ যেন মনে রাখতে পারে, মানে আপনি একটা জিনিস প্রয়োগ করলেন, শাস্তি হতে হতে 3 বছর লেগে গেল বা 2 বছর লেগে গেল, ততদিনে কিন্তু আপনি সমাজে যে ডিটারেন্ট এফেক্ট তৈরি করবেন অন্যান্য সেম মাইন্ডেড মানুষদের মধ্যে, অন্যান্য ফর এক্সাম্পল আদার যারা রেপিস্ট, রেপ মাইন্ডেড মানুষ আছেন, লাইক মাইন্ডেড মানুষ আছেন, তাদের মধ্যে কিন্তু ওই ভয়টা তখন কাজ করে না। কিন্তু আপনি যদি এটাকে 15 দিনে 30 দিনে আপনি শেষ করতে পারেন মামলাটার রায় দিয়ে এবং প্রয়োগটা দিয়ে, মামলাটাকে প্রয়োগ এক জিনিস, আর প্রয়োগটা তাড়াতাড়ি করা, তাড়াতাড়ি করতে গিয়ে যেন জাস্টিস বিঘ্নিত না হয়, জাস্টিসের ন্যাচারাল যে প্রিন্সিপাল গুলো সেগুলো যেন বিঘ্নিত না হয়, সেটাও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটাও খেয়াল রাখতে হবে। অন দ্য আদার হ্যান্ড আবার মানে ইস্যুস গুলো এত কমপ্লিকেটেড, নানদিলেস মানে সবকিছুর মেইন কথা হচ্ছে, আমি যদি আপনার কাছে আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে ধর্ষণের মতো গুরুতর অপরাধের মামলার রায় কেন বিলম্বিত হতে দেখি আমরা? ওই যে বললাম আমাদের
একটা ক্রিমিনাল লতে একটা বেসিক প্রিন্সিপাল আছে যে আপনি ততক্ষণ একজন মানুষকে গিলটি বলতে পারবেন না যতক্ষণ হি অর শি ইজ প্রুভড বিয়ন্ড রিজনেবল ডাউট। হ্যাঁ, মানে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হতে হবে। তো এই সন্দেহাতীত ভাবে প্রমাণিত হতে হতে আমাদের বছর পর বছর পার হয়ে যায়। সো এই জায়গাটাই সন্দেহাতীত ভাবে প্রমাণিত বিষয়টাকে যেই জায়গাগুলোতে আসলে দরকার নাই মানে লম্বা করার, যে যখন আমরা কোনো জায়গায় যেমন এইবার যে কেসটা আসিয়ার কেসটায় এখানে উনাদেরকে তো হাতে নাতে ধরা হয়েছে, তাই না? জি জি। আপনি কি আমাকে একটু হেল্প করবেন যে হাতে নাতে ধরা বলতে আপনি কি বুঝেছেন? ম্যাম, এটা তো তাদের মানে প্রুফ চলে এসেছে এবং যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের বয়ানেও এই বিষয়গুলো সামনে চলে এসেছে। এবং ওই মানে ডিরেক্ট এভিডেন্স এর ক্ষেত্রে কিন্তু যারা আই উইটনেস, জি। এক মেয়েটাকে কিন্তু যারা উদ্ধার করেছেন এবং ওই সময় মানুষগুলোকে ধরেছেন, তো এর পরে হাতে নাতে ধরার পর আই উইটনেসরা দেখার পর মেয়েটাকে ওই অবস্থায় পাওয়ার পর এরপরে তো আর এটা নিয়ে আর বিলম্ব করার কোনো কিছু থাকে না আমার মতে। জি। তো এই ক্ষেত্রেও যদি আপনি এখন আইনের ফাঁক করে যারা মানে রেপিস্ট যারা আছেন ওনাদের লয়াররা যখন এখন লয়ারদের কাজ লয়াররা করবেন, ওনাদের অ্যালিজড অ্যাকিউজডের যে লয়ার আছেন ওনারা তো চেষ্টাই করবেন আইনের ফাঁকগুলো দিয়ে ওনাদেরকে বের করে নিয়ে আসার। এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় কিছু কিছু জায়গায় আমাদের অ্যালিজড অ্যাকিউজ যে আছেন রেপিস্ট ওনার লয়ারদেরও বিচ সংবেদনশীল সেন্সিটিভ হওয়া উচিত। যে কতটুকু আমি লয়ার মানি এরকম না যে আমার যেই কেসগুলো একেবারে নাড়া দেওয়ার মতো কেস, খুব ব্রুটাল, খুব হেনিয়াস কেস, এবং যে কেসে প্রমাণ দিয়ে আমার আইনের গ্যাপ বাইর করতে চাইলে অনেক আমাদের লয়াররা অনেকভাবেই বের করতে পারেন, যেহেতু গ্যাপ স্টিল আর মানে মেনি লুপহোলস স্টিল এক্সিস্ট ইন আওয়ার কারেন্ট লজ। সো কিন্তু ওই লয়াররা যদি একটু সেন্সিটিভ হন আমাদের ভিকটিমের প্রতি, যে না এই কেসগুলোতে অবশ্যই ওনার কথাও শোনা হবে, যেহেতু এটাও আইনের একটা বেসিক প্রিন্সিপাল যে বোথ পার্টিজ মাস্ট বি হার্ড। আপনার এই কথার এই জায়গাতে আমি একটু একটা বিষয় যুক্ত করতে চাই, সেটা হচ্ছে আপনার নজরে নিশ্চয়ই আসছে অনেকেই দাবি করছেন আদালতে ধর্ষণ মামলার আসামিদের পক্ষে যেন কোনো আইনজীবী না দাঁড়ান। একই জায়গায় অনেকে বলছেন যে কোনো অপরাধের শাস্তি হতে হবে বিচারিক প্রক্রিয়ায়। এই বিষয়ে একটু আপনার মতামত জানতে চাই। এই জায়গাটাই কন্ট্রাডিকশনটাই আমি বলছিলাম যে ইন ওয়ান হ্যান্ড আমাদের বেসিক প্রিন্সিপাল হচ্ছে বোথ পার্টিজ মাস্ট বি হার্ড। মানে বোথ পার্টিজ বলতে আমার অ্যালেজ যত বড়ই ক্রাইম, অ্যালেজ ক্রিমিনাল যত বড়ই ক্রাইম করেন না কেন উনার দিকের উনাকে বক্তব্য দিতে হবে এবং উনার দিক থেকে অন বিহাফ উনার যে লিগাল রিপ্রেজেন্টেশন যে থাকবেন লয়ার, তার কথা শোনার জন্য তাকে সুযোগ দিতে হবে। এটাও কিন্তু আমাদের কনস্টিটিউশনাল একটা বেসিক প্রিন্সিপাল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিমিনাল ল। ক্রিমিনাল লতেও বলা হয়েছে এবং কনস্টিটিউশনেও বলা হয়েছে কোন মানুষকে আপনি শাস্তি দিতে পারবেন না তার বক্তব্য কিংবা তার কথা না শুনে। তাকে শোনার মানে তাকে তার সাইড ব্যাখ্যা করার সুযোগ দিতে হবে। সো সেই ব্যাখ্যা করার সুযোগের প্রেক্ষিতেই কিন্তু লয়াররা ওনাদের পক্ষে কথা বলেন এবং লয়াররা অ্যালিজড ক্রিমিনালসদের লয়ার্সরা ওনাদের পক্ষে দাঁড়িয়ে লুপহোলস গুলো দিয়ে বের করে নিয়ে আসার চেষ্টা করেন। তো এখানেই আমি বলছিলাম যে হ্যাঁ, এটা আমাদের আইনের একটা বেসিক প্রিন্সিপাল, অবশ্যই বোথ পার্টিজ মাস্ট বি হার্ড, শোনা উচিত, কিন্তু জিনিসটাকে যেন মানে জাস্ট লয়াররা যে দাঁড়াবেন ওনাদের পক্ষে জিনিসটা যেন এরকম না হয়ে যায় লয়াররা অন্যান্য যেই ক্রাইম গুলো হয় সেই ক্রাইমে ওনার ক্লায়েন্টদেরকে বাঁচাবেন। এটা লয়ারদের একটা প্রফেশনাল এথিক্স, সেই এথিক্স গুলো ওনারা মেনটেন করার চেষ্টা করেন, সেটা এক জিনিস। কিন্তু যেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনাকে শোনা হবে, কিন্তু একেবারে যখন লয়ার্সও বুঝতে পারছেন, আমি শোনার ব্যতয় করতে বলছি না, এবং লয়ার্সদেরকে রিপ্রেজেন্টেশন, যদিও কেউ কেউ বলছেন রিপ্রেজেন্টেশন দেওয়ার অধিকার থাকা উচিত না, আবার কেউ বলছেন এটা আইনের ব্যতয় হবে, আমি ওই কথাটাই বলছিলাম এটা আইনের ব্যতয় হবে। বর্তমান আমাদের শুধু ক্রিমিনাল লয়ের আইনের ব্যতয় না, আমাদের কনস্টিটিউশনাল একটা ফান্ডামেন্ট বেসিক যে আমাদের প্যারেন্ট ল সেই সংবিধানেরও ব্যতয় হবে আসলে। ইনফ্যাক্ট ওনার কথা অবশ্যই শোনা হবে, কিন্তু সেই শোনাটা যেন এমন পর্যায়ে না হয়ে যায় যে শোনার মাধ্যমে লয়াররা
আম, অন্যান্য কেসগুলোকে যেভাবে লড়েন, আহ, যে ফাইট দিতে গিয়ে অনেক লুপোজ বাইর করার চেষ্টা করেন, ক্লায়েন্টকে জেতানোর জন্য জান প্রাণ চেষ্টা করেন লুপোজ গুলোর মাধ্যম দিয়ে কিংবা এভিডেন্সের মাধ্যম দিয়ে। এই কেসগুলোতে লয়ার্সরা যখন বুঝতে পারবেন যে না আসলে জিনিসটা ঘটে গিয়েছে, যে ডিরেক্ট এভিডেন্স আছে, আই উইটনেসেস আছে, তখন ওনাদের ফাইটটা যেন আমার কাছে মনে হয় ওই ক্ষেত্রে আমি বলছি যে ওনাদেরকে শোনানোর সুযোগটা অবশ্যই রাখা হোক, যেহেতু এটা বেসিক প্রিন্সিপালে ব্যতয় হয়ে যাবে। কিন্তু সেই শোনাটা যেন এই পর্যায়ে না যায় যে লয়ার্সরা মানে ডু অর ডাই ফাইট দিয়ে একেবারে সত্য জানার পরেও ওনারাও বুঝতে পারছেন এটা সত্য, ওনারাও বুঝতে পারছেন ডিরেক্ট এভিডেন্স আছে, আই উইটনেস আছেন, তারপরেও যখন ওনারা বাঁচিয়ে নিয়ে যাবেন, এই জায়গাটায় লয়ারদেরকে আরেকটু সংবেদনশীল হওয়াটা আমি মনে করি যে উচিত। এই জায়গাটায় লয়ার্সরা ওনাকে ক্লায়েন্ট হিসাবে অবশ্যই মনে করবেন, কিন্তু মনে করাটা যেন এমন না হয়ে যায় যে আমার প্রফেশনাল এথিক্স আর মানে বাইরেও তো আমরা একজন মানুষ, লয়ারও একজন মানুষ, উনি ওনার প্রফেশনাল এথিক্সের দিক দিয়ে একজন ক্রিমিনাল, মানে ওনার কাছে যিনি আসবেন ওনার ক্লায়েন্টটাকে বাঁচানো, তার এভিডেন্সের বেসিসে তাকে সর্বোচ্চ লেভেলের আইনের কি বলবো সুব্যবস্থা বা আইনের শেল্টার দেওয়াটা একজন লয়ারের ওয়ান অফ দ্য প্রফেশনাল ডিউটিস। তারপরও আমি বলবো যে এই জায়গাটাতে লয়ার্সরা যদি একটু বলবো না, আমি বলবো বেশ বড় পরিমাণেই এটা টু গ্রেটার এক্সটেন্টে যদি ওনারা আর একটু রিজিড হন রেদার দেন ফ্লেক্সিবল, যে না এটা অলরেডি যেহেতু দেখে ফেলেছে, মানে আই উইটনেস আছেন, ডিরেক্ট এভিডেন্স আছে, আমি লয়ার হলেও আমিও একজন মানুষ, এই জিনিসটা আমার নিজের মানুষের মধ্যে যদি হতো, আমার সমাজের মধ্যে যদি এভাবে বেড়ে যায়, আমার সমাজে কেউই সেফ থাকতে পারবেন না আর কি। ম্যাম, আপনার মূল্যায়নটা আমাদের কাছে খুবই পরিষ্কার। আমি এই জায়গাতে আরেকটু সম্পূরক প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের আমি একটু ক্লিয়ার করে নিই, মানে ওই অনেকে বলছিলেন যেটাকে আমাদের অনেকে কেউ কেউ বলছেন, এখানেও আবার কন্ট্রাডিক্টরি দুটো স্টেটমেন্ট আমি শুনেছি। কেউ বলছেন যে ওকে সরাসরি ফাঁসিতে, সরাসরি কমন একটা প্লেসে, পাবলিক প্লেসে তাকে শাস্তি দেওয়া হোক। এটা বলা আসলে মানুষের আবেগ থেকে বলছেন, এই আবেগ আমার মধ্যেও কাজ করছে। ধো আমি একজন আইনের শিক্ষক, লয়ার হওয়ার পরেও আমি ওই যে বললাম, দিন শেষে তো আমরা মানুষ। হ্যাঁ, আমরা যতই আইনের শিক্ষক হই, লয়ার হই, ল জানি, যতটুকুই জানি, সবকিছু আসলে লয়ের বাউন্ডারির বাইরেও কিছু জায়গায় আমাদের মনে হয় যে না, এই জায়গাটায় আসলে লয়ের চেয়ে মানবতাটাকে বেশি আমাদের আপহোল করা উচিত। আমি বলছি না যে ল ফলো করা হবে না, তাকে শোনা হবে না, তাকে আইনের সুযোগ নিতে দেওয়া হবে না, লয়ার রিপ্রেজেন্টেশন করতে দেওয়া হবে না। Everything he or she will, not he, she, that particular alleged criminal, he will get. But ওই ডিটারেন্ট এফেক্টটা, যেটা মানুষের আবেগের একটা বড় স্থান, যে শাস্তিগুলো আসলে যখন হয় 5 বছর 10 বছর পর কিংবা 3 বছর পরে ফর এক্সাম্পল হলো, তখন কিন্তু মানুষের মাথায় আসিয়া হয়তো আর থাকবেন না। সো ইমিডিয়েটলি যদি এফেক্টটা করা যেত এই মানুষগুলোকে। আর পাবলিক প্লেসটা কেন মানুষ বলেন, পাবলিক প্লেসে দিলে ওই যে লাইক মাইন্ডেড যে মানুষগুলো আছে তারা তখন ভয় পান যে ও এরকম কিছু করলে তো আমারও পরিণতি এরকম কিছু হবে। তো ওইটা আমরা ওই যে লয়ের ভাষায় যেটা বলি যে ক্রাইম কমানোর একটা বড় স্টেপ হচ্ছে মানুষের মধ্যে, মানুষ নিজেকে ডিটার করবে, মানে মানুষকে আইন ডিটার করার চেয়ে কিংবা ওই পুলিশ ডিটার করার চেয়ে মানুষ নিজেকে যেটাকে আমরা বলি ডিটারেন্ট থিওরি অফ পানিশমেন্ট, যে নিজেকে বিরত রাখবে যে না এরকম একটা কাজ করলে তো আমারও সেম পানিশমেন্ট হবে, এবং পানিশমেন্টটা খুব ব্রুটাল, এবং এইভাবে করে যদি তাদের মধ্যে ভয়টা ঢুকিয়ে দেয়া যায়, তো এটা ওয়ান অফ দ্য ওয়েজ হতে পারে আমাদের যে ডিটারেন্ট এফেক্টটা যদি আমাদের এই লাইক মাইন্ডেড যারা আছেন, যারা এই ধরনের ক্রাইম করেন,
ওনারা করার সাহসটাই পান, কিন্তু এই আমাদের পানিশমেন্টটা ডিলে হয় এবং মানুষ আস্তে আস্তে আসিয়াদেরকে ভুলে যান এবং এক সময় তাদের পানিশমেন্ট হয়, সেটাও মানুষ কোনো পেপার পত্রিকায় হয়তো বা উঠে, সেটাও মানুষ ওভাবে গুরুত্বের সাথে কতটুকু মনে রাখে না। আমার মনে হয় না। মানুষ ইমিডিয়েট এফেক্ট আর আজকে থেকে ৩ বছর পরের এফেক্টের মধ্যে হিউজ ডিফারেন্স। সো ইমিডিয়েট এফেক্টের যে ডিটারেন্ট ইম্প্যাক্ট, সেটা অবশ্যই খুব বড় রকমের একটা ইম্প্যাক্ট মানুষের মধ্যে ফেলে। ম্যাম, সো এই এটাকে জায়গায় অনেকে বলছেন যে দেশে যেহেতু এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই অস্থিতিশীল, ঠিক এই মুহূর্তে অনেকেই হয়তো কাউকে ফাঁসানোর উপায় হিসেবেও তড়িঘড়ির এই যে সিদ্ধান্ত কথাগুলো আপনি বলছেন, এই সিদ্ধান্তগুলোকে কাজে লাগাতে পারে। সেক্ষেত্রে তারা বলছেন যে তড়িঘড়ির এই সিদ্ধান্তগুলো অনেকটা খাল কেটে কুমির আনার মতো। আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাই। না, এখন যদি সবকিছুতে ওই পলিটিক্স এর ব্যাপারগুলো আনা হয়, যে মানে এখানেও কিছু পানিতে কিছু, পানিটা ঘোলা, পানি যেখানে স্বচ্ছ আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এখানে আমি কেন এই তড়ি ঘড়ির মধ্য দিয়েও আবার এখানে ঘোলা কিছু খোঁজার চেষ্টা করছি? আমার কোয়েশ্চেন উল্টা মানে যারা এটাকে বলছেন তাদের কাছে। হ্যাঁ, যেখানে আমার আই উইটনেস আছেন, ডিরেক্ট এভিডেন্স আছে, যেখানে আমার বিয়ন্ড রিজনেবল ডাউট এটা আর ওই প্রিন্সিপাল গিয়েই আমি আমি প্রমাণ করতে পারছি যে হি ইজ দ্য রেপিস্ট। এখানে ওই মানে খুব ট্রান্সপারেন্ট একটা ওয়াটারকে আবার কেন তড়িঘড়ির নাম দিয়ে ঘোলা করার? ম্যাম, মানে যারা এটা বলছেন তারা তাদের কথার যুক্তি হিসেবে বলছেন যে আমাদের দেশে যে ধর্ষণ ও নারী নির্যাতনের মামলা হয় তার প্রায় ৫০%ই ভুয়া মামলা হিসেবে শেষমেশ প্রমাণিত হয়। ঠিক এমন জায়গায় ওইটাই তো আমি বলছি, এখানে এই কথাটাই বলছি, এখানে তো ভুয়ার সেই সুযোগ নাই, এখানে তো অন দ্য স্পট জায়গায় জিনিসগুলো ঘটেছে। মানে আমরা যদি শুধুমাত্র একটি কেস থেকে বের হয়ে যে সামগ্রিকভাবে চিন্তা করতে চাই, সেই জায়গাতে একটু আপনার অবস্থানটা, আমি আপনার মূল্যায়নটা শুনতে চাই। না, আমি হ্যাঁ সামগ্রিকভাবে চিন্তা করলে তো আপনাকে কথাটাকে অন্যভাবে বলতে হবে। সামগ্রিকভাবে বলতে গেলে তো অবশ্যই আপনাকে প্রমাণ ছাড়া আপনি কাউকেই দোষী বলতে পারেন না। এই জন্যই তো আপনি অভিযুক্ত কথাটা বলছেন, অ্যালেজড, বারবারই আমি অ্যালেজড কথাটা এই জন্যই বলছি, কারণ একটা মানুষ দোষী না হওয়া পর্যন্ত তাকে আপনি রেপিস্ট কিংবা ধর্ষক বলতে পারবেন না। আপনি সর্বোচ্চ বলতে পারবেন যে অভিযুক্ত ব্যক্তি, অভিযুক্ত রেপিস্ট, সো অ্যালেজড রেপিস্ট। সো অ্যালেজড নামটা তো তখনই উঠবে যখন সেটা প্রমাণিত হবে। এর আগ পর্যন্ত, প্রমাণের আগ পর্যন্ত ওনাকে অ্যালেজড কথাটাই বলে যেতে হবে। তো প্রমাণের সেই সুযোগটা তো যদি আপনি আদার দেন রিসেন্ট যে ফিনোমেনা চলছে সেটার আসপেক্ট ছেড়ে জেনারেল আসপেক্টে চলে যান, তাহলে তো অবশ্যই প্রমাণ একটা বড় ফ্যাক্টর। কারণ এখানে তো অনেক ধরনের ব্যাপার, অনেক সময় মেয়েরাও, আমি বলবো না যে এরকম ঘটনা নাই যে মেয়েরাও ছেলেদেরকে ফাঁসায়। আমি ওয়ার্ডটা বেটার, আই শুড বি মাচ পলিশড ইন মাই ল্যাঙ্গুয়েজ। ফাঁসানো কথাটা বলবো না, মেয়েরাও এটাকে অনেক সময় অ্যাবিউজ করেন। অনেক সময় মিউচুয়ালি একটা ইন্টাররিলেশন, ইন্টারকোর্স হয়ে যায়, তারপরে ছেলেটা হয়তো বা অ্যাকসেপ্ট করেন না, পরে মেয়েটাকে মানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইন্টারকোর্স হয়, পরে ছেলেটা হয়তো বিয়ে করতে চান না, তখন মেয়েটা ওটাকে তখন ধর্ষণের দিকে দেখাতে চান। কারণ দিস ইজ ওয়ান অফ দ্য গ্রাউন্ড, আপনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যদি কারোর সাথে ইন্টারকোর্স করেন, দ্যাট উইল বি অলসো কনসিডার অ্যাজ আ গ্রাউন্ড অফ রেপ আন্ডার 375 অফ দ্য পেনাল কোড। সো সেই ক্ষেত্রে তো অবশ্যই আবার মানে আপনি ব্যাপকতার দিকে যদি ইন জেনারেল চিন্তা করেন, আদার দেন রিসেন্ট ফিনোমেনা যেগুলো হচ্ছে, হাতে নাতে যেগুলো হচ্ছে, ধরা পড়ছেন, ওগুলোর ক্ষেত্রে আমার কথা হচ্ছে ট্রান্সপারেন্ট। যখন ইট ইজ ট্রান্সপারেন্ট, মানে এখানে আর ডোন্ট গো ফর জাস্ট গো ফর আ স্ট্রেট লাইন। খুব স্ট্রেট জিনিসটা, খুব স্ট্রেট, খুব ট্রান্সপারেন্ট ভাবে বোঝা যাচ্ছে। সেখানে ওয়াই উই আর চুজিং ফর আ নন স্ট্রেট লাইন? কেন আমরা একটা ট্রান্সপারেন্ট জিনিসের মধ্যেও আমরা জেনারেলাইজ, যেখানে ফাঁসানোর চেষ্টা এগুলো কথাবার্তা এনে জিনিসটাকে দীর্ঘায়িত করব, কিংবা একজন একেবারে হাতে নাতে ধরা পড়া একটা রেপিস্টকে আমরা ছাড়া পেয়ে যাওয়ার সুযোগ করে দিব। এই ছাড়া পেয়ে যাওয়ার সুযোগগুলোই তো পরবর্তী সেম লাইক মাইন্ডেড মানুষদের মধ্যে সাহস যোগায়, যে হওয়ার পরে তো
কিছুদিন পরেই তো আমি বের হয়ে আসতে পারি, এসে আমি আরেকটা রেপ করতে পারি, আবার রেপ করলে আবার কিছুদিন পরে এভাবে ছাড়া পেয়ে যাব। সো এটা যতদিন পর্যন্ত আপনি কিছু রেপের, অ্যাটলিস্ট আপনি এই রেপের শাস্তিটাই দেন না, আপনি অন্য রেপের কথা বাদ দেন যেগুলো ওইরকম একটু ঘোলাটে রেপ, যেগুলোকে আমি ঘোলাটে রেপ বলতে বোঝাচ্ছি যেখানে হয়তো আই উইটনেস নাই, ডিরেক্ট এভিডেন্স নাই, সেখানে আপনার যেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের বেসিসে আপনার খুঁজতে হবে, অবশ্যই আপনার এভিডেন্স লাগবে, তখন আপনার ইউ হ্যাভ টু ডিপেন্ড অন দা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, তখন খুঁজতে গিয়ে সময় বেশি লাগবে। ওই কেসগুলো আপনি আমি ওই কেসগুলোকে তো সরিয়েই রাখি, সরিয়ে রেখে আমি বলছি যে আপনি যেগুলো বর্তমানে আমার হাতে আছে, যেগুলো আমার একেবারে ক্লিয়ার কেস, ক্লিয়ার এন্ড শর্ট কেস, সেই ক্লিয়ার এন্ড শর্ট কেস গুলোকে আপনি পানিশমেন্ট আগে দিয়ে দেন, দিয়ে আপনি এটার মাধ্যমে যতটুকু ডিটারেন্ট এফেক্ট তৈরি করা যায় অতটুকুই আগে তৈরি করি না আমরা। সেটা সংখ্যায় খুব কম হোক, 100টার মধ্যে 2টা হোক, তাও একটা হোক, তাও হোক। 100টার মধ্যে 1-2টা কেস তো আমরা এরকম পাই, আসিয়ার মতো কেস পাই না যেখানে ডিরেক্ট এভিডেন্স আছে, যেখানে আমাদের সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পর্যন্ত যাওয়া লাগবে না, অত টাইম কিলিং এর কোনো দরকার নাই। সো বেটার ফর আস টু গো দ্যাট লাইন। সো এইখানেও মানে এইখানে আমরা পানিশমেন্টটাকে আমরা স্ট্রেট করে ফেলি, সময়টাকে কম নেই, আমরা ডিটারেন্ট এফেক্টটা খুব অল্প সময়ে, খুব অল্প দিনে, তো এই কেসটাকেই ধরে আমরা আগাই। একটা মানুষের পানিশমেন্ট হোক, একটা মানুষকে পানিশমেন্ট দিয়ে আরো 5টা মানুষ, 10টা মানুষ লাইক মাইন্ডেড পিপলরা একটু ভয় পাক। ম্যাম, আপনার আলোচনা থেকে বিষয়টা আমাদের কাছে খুবই পরিষ্কার। আমি সবশেষ একটি প্রশ্নে যেতে চাই, সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ধর্ষণ মামলায় যারা অভিযুক্ত হবেন তাদের জামিন দেওয়া হবে না। এই বিষয়টার প্রভাব কেমন হবে এইটা একটু জানতে চাই। না, আমি আসলে মানবিক, যদি আমি আমার অ্যান্সার অ্যাজ এ লয়ার হলে এটা নিয়ে পক্ষ বিপক্ষ থাকবে, আর আমি একজন সমাজের একজন মানবিক একজন আইনের শিক্ষক হিসেবে আপনার মতামত জানতে চাই। আমি এখানে আসলে আইনের শিক্ষক হিসাবে আমি মতামত দিতে প্রস্তুত না, তার চেয়ে বেশি বরং আমি প্রস্তুত যে কিছু ক্ষেত্রে, সব রেপের ক্ষেত্রে বলবো না, এখানে যেমন রেপের ক্ষেত্রে পানিশমেন্টের ক্ষেত্রে ভাগ করা হয়েছে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনে, রেপের ক্ষেত্রেও এরকম আমাদের যেহেতু কিছু কিছু কমপ্লিকেটেড কেস থাকে, কিছু কিছু অ্যাবিউজিং কেস থাকে যেখানে মেয়েরাও এটাকে আসলে অ্যাবিউজ করেন, ফিউ ইনস্ট্যান্স এরকম আমরা দেখেছি। সো একেবারে বলা যাবে না যে সব ক্ষেত্রেই 100% আমি ফার্মলি বলতে পারবো না। আমি যেহেতু ঢাকা ভার্সিটিতে কিছু কিছু জায়গায় আমি তদন্ত কমিটিতে একসময় যখন ছিলাম, আমি এরকম দেখেছি যে বিয়ের কথা বলে ইন্টারকোর্স হয়ে গিয়েছে, পরে ছেলেটা অস্বীকার করছে, মেয়েটা এসে বলছে যে ম্যাডাম আমাকে তো ও এইভাবে করেছে, কিন্তু এটা তো তাহলে ক্লিয়ার রেপ হয়। সেও লয়ের ছাত্রী, সে ল বুঝে, সে 375 এর গ্রাউন্ডস গুলো বোঝেন। সো বেইলের জিনিসটা ওই যে আমি যেটা বলছিলাম, পানিশমেন্টে যদি আমরা এতগুলো ভাগ রাখতে পারি, পানিশমেন্টকেও তো আমরা 3-4 রকম ভাগ করেছি নারী শিশুতে। মৃত্যু হলে একরকম পানিশমেন্ট, গুরুতর জখম হলে আরেক রকম পানিশমেন্ট, গ্যাং রেপ করলে আরেক ধরনের পানিশমেন্ট। সো আমার কথা হচ্ছে মাইনর হলে একরকম পানিশমেন্ট, মিউচুয়াল কনসেন্ট হলে পরবর্তীতে অস্বীকার করলে সেটা একরকম। সো আমার কথা হচ্ছে বেইলের ক্ষেত্রেও আপনি একেবারে না বললে, এটা অনেকেই বলবেন আইনজীবী, আপনি বলছেন আইনের দিক দিয়ে কথাটা বলতে, সেক্ষেত্রে অনেকেই হয়তো বলবেন এইটা আইনের লঙ্ঘন, যেহেতু এটা মানে অ্যাজ এ ম্যাটার অফ রাইট বেইল একজন মার্ডারারও চাইতে পারেন, সেসব একটা রেপিস্টও চাইতে পারেন, যদিও নন বেইলেবল অফেন্স, বেইল চাওয়ার অধিকার, পিটিশন করার অধিকার ওনাদের আছে। কিন্তু আমি ওই যে বললাম মানবিক পার্টটাকে আমি বেশি গুরুত্ব দিব, যে ওই পানিশমেন্টের মতো এখানেও যদি একটু ভাগ রাখা হতো, যে যেখানে ডিরেক্ট এভিডেন্স পাওয়া যাবে, উইটনেস পাওয়া যাবে, সেই ক্ষেত্রে আমাদের মানে বেইলেবল অফেন্সের আর কোনো সুযোগ, তাদেরকে বেইল দেওয়ার আর কোনো সুযোগ থাকছে না। সো এরকম যদি কিছু ক্যাটেগরি করা যেত ওই পানিশমেন্টের মতো, যে পানিশমেন্টের মধ্যে যেমন পানিশমেন্টের গ্র্যাভিটি অনুসারে ভাগ করা হয়েছে, এট দ্য সেম টাইম এভিডেন্সের বেসিসে ডিরেক্ট এভিডেন্স থাকলে বেইলটা কতটুকু হবে, ডিরেক্ট এভিডেন্স না থাকলে কি হবে, মাইনর হলে তার ক্ষেত্রে কি হবে। সো এই জিনিসগুলোর বেসিসে যদি মানে একবারে বেল দেয়া হবে না, মানবিক ভাবে বললে আমি এটা বলবো যে আমি নিজে ওইটার পক্ষে,
কিন্তু আইনের দিক দিয়ে বলতে গেলে এখানেই কন্ট্রাডিকশন গুলো আসলে আমাদের অ্যারাইজ করে। আইনের দিক দিয়ে বললে এটা আবার আইনের সাথে বিট কন্ট্রাডিক্টরি হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি যদি আইনের দিকেও একটু মানবিক ভাবে বলতে যাই, যদি দুইটাকে আমি কম্বাইন করতে চাই, আমার মানবিক সাইড প্লাস হচ্ছে আমার আইনের যুক্তি, তাহলে এই দুইটাকে কম্বাইন করলে আমার কাছে মনে হয় যে ওই কথাটা হচ্ছে আইনের রেপের পানিশমেন্টকে যেভাবে ভাগ করা হয়েছে একেবারে স্ট্রেট লাইনে বেল দেয়া যাবে বা বেল দেয়া যাবে না এইভাবে না গিয়ে আমরা কেস বাই কেস জিনিসটাকে ডিল করি। যদি ইফ শি ইজ আ মাইনর এবং ইফ দ্যাট পার্টিকুলার কেস ডাজ হ্যাভ ডিরেক্ট এভিডেন্স অর আই উইটনেসেস, আমার কাছে একটা ডিরেক্ট কথা হচ্ছে এখানে বেল দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। জি, আপনার আজকের আলোচনা থেকে আমাদের কাছে অনেকগুলো বিষয় পরিষ্কার হয়েছে। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ।